আয় হায় রে, দেখো রাতের বেলা মনে অ্যাক্সিডেন্ট করছে, দুইটা ট্রাক পাশাপাশি একদম, মানে একটা আরেকটারে মেরে দিয়েছে সম্ভবত। আর না হয় একটা পড়ে যাচ্ছিল, আরেকটা যাইয়া ওরে মানে সিকল দিয়ে বাধা দেখতেছি, হেল্প করতে গেছে আর কি, কাত হয়ে পড়ে যাচ্ছিল। এগুলো সাধারণত হয় ঘুমের কারণে। হাইওয়েতে ট্রাক ড্রাইভাররা ঘুমাইয়ে পড়ে। ট্রাক ড্রাইভারদের অনেক ধৈর্য, এটা জানি, বাট এই একটা জিনিস তাদের সমস্যা। হে এভরিওয়ান, অনেকদিন পর পুরোনো কথা মনে পড়ে গেল। আগে যে ভোর ভোরে বাইক রাইডে বের হয়ে যেতাম বিভিন্ন জায়গায় ট্যুরের উদ্দেশ্যে, অনেকদিন পরে আজকে একটা লং ট্যুরে বের হচ্ছি। এখন 60 ফিটে আছি, সব থেকে মাত্র গাড়িটা বের করলাম। কাকা খেয়াল রাখেন, এখন বাজে 4:10 মতন, আর আমি এখন রওনা করছি রংপুরের উদ্দেশ্যে। রংপুরে আমি একা যাচ্ছি না, আমার সাথে আরও লোকজন আছে। আমি এখান থেকে রওনা করছি, আমাকে এখন যাইতে হবে উত্তরা। ওখানে একজন আমার জন্য অপেক্ষা করতেছে, তার সাথে আগে মিট করি, তারপরে একসাথে স্টার্ট করবো আবার বাইক। এখন আগানো যাক। এই তুই এবারে কামড় দিস না, আমি তোর এলাকার লোক। রাতের বেলা কুকুরগুলো খুবই ডেঞ্জারাস, ওরা হচ্ছে বাইকের সাউন্ড শুনলে কামড় দিতে আসে, ওই সময় দাঁড়াই যাইতে হয়। টানাটানি করলে আতঙ্ক, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আবার ওরা পিছনে পিছনে দৌড়িতে থাকে। এটা খুবই রিস্কি ব্যাপার, তো এটা মাথায় রাখতে হবে। চলে আসছি কোথায়? উত্তরাতে। অ্যাকচুয়ালি আমার সাথে যাচ্ছে এখন রানা ভাই। রানা ভাই তো এখনই চলে আসার কথা জসিমউদ্দিনে, বাট এখানে রানা ভাইকে দেখতেছি না। আমি রানা ভাইকে একটা ফোন দিব এখন। মনে হয় রানা ভাই চলে আসছে, সুজুকি দেখতেছি একটা। ইয়েস, আসেন আসেন। এই যে আপনার ক্যামেরা কই? ও আচ্ছা, আমরা এখন আছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। আমাদের গতিবেগ হচ্ছে ওই 80 থেকে 90 এর ভিতরে, 90-95 এর ভিতরে, কারণ হচ্ছে রাস্তা পুরাই ফাঁকা। এখন সকালবেলা আলো ফুটতেছে। আর বাংলাদেশের হাইওয়েগুলোর এই একটা মজার ব্যাপার, হাইওয়ে না সারা বাংলাদেশ ব্যাপী, যে যতই গরমকাল হোক বর্ষাকাল হোক, সকালবেলার এনভায়রনমেন্টটা এত সুন্দর, ওয়েদারটা এত জোস থাকে, ফাঁকা থাকে, এবং ফগি মর্নিং মনে হয়, মানে মনে হয় যে শীতকালের একটা সকাল। দেখেন সবকিছু একদম চকচক চকচক করতেছে, জোস লাগে এই সময়টা রাইড করতে। যে কবার ট্যুরে গেছি এই টাইমটা এত ভালো লাগে রাইড করতে, মনে হয় যে এই টাইমটা যেন কখনো ফুরায় না, এই টাইমটা যেন কন্টিনিউ হয়। যদিও মাঝে মধ্যে আকাশে মেঘ থাকলে এই টাইমটা প্রায় 5-6 ঘন্টা পর্যন্ত কন্টিনিউ হয়, এরকমও আমি পাইছি। বাট সবসময় তো আর এই ওয়েদার পাওয়া যাবে না, তাই না? তবে আজকে আকাশে মেঘ আছে মনে হচ্ছে, আজকে অনেকক্ষণ পর্যন্ত এরকম একটা ফগি মর্নিং ভাবটা থাকবে, বোঝা গেছে। যাই হোক, আমরা এখন চালানোর মনোযোগে আছি। কথা আর একটু পরে বলি, কারণ এই জায়গাটা একটু স্পিডিং করতেছি, কারণ এইখানে যদি একটু জোরে না চালাই, সামনে গিয়ে আমাদের গতিবেগ স্লো হয়ে যাবে, তখন অনেক সময়ের ব্যাপার। সামনে গিয়ে কথা বলবো নি, আগাই। ওকে, ফাইনালি আমরা আছি এখন ফতুল্লা, না ফাকুল্লা। আচ্ছা, নামটা ভুল করছি, মানে টাঙ্গাইল আর বেশি দূর না, কাছে। আমি আর রানা ভাই এখন একটু রং চা খাচ্ছি, সকালের রিফ্রেশমেন্ট। আর ওয়েদারটা আপনাদের একটু দেখাই, জাস্ট দেখেন ওয়েদারটা। আমি একটু আগে বলতেছিলাম যে অলওয়েজ গরম থাক শীত থাক, সকালের ওয়েদারটা জোস, একটা ফগি মর্নিং ভাব আছে। আর হাইওয়ে তো বলাই নাই, পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক, আমরা চা শেষ করি, তারপরে আবার রাইড শুরু করবো। মাত্র 60 কিলোমিটার আসছি, এখনো অলমোস্ট 300 কিলোমিটারের মতো বাকি। এভাবে রেস্ট নিতে তারপরে আগাবো। রাস্তাটা পার হইতে আগে অনেক সময় লাগতো, এখন রাস্তা একটু বড় করছে, আর ওই পাশে তো কাজ চলতেছে। আয় হায় রে, দেখো রাতের বেলা মনে অ্যাক্সিডেন্ট করছে, দুইটা ট্রাক পাশাপাশি একদম, মানে একটা আরেকটারে মেরে দিয়েছে সম্ভবত। আর না হয় একটা পড়ে যাচ্ছিল, আরেকটা যাইয়া ওরে মানে সিকল দিয়ে বাধা দেখতেছি, হেল্প করতে গেছে আর কি, কাত হয়ে পড়ে যাচ্ছিল। এগুলো সাধারণত হয় ঘুমের কারণে। হাইওয়েতে ট্রাক ড্রাইভাররা ঘুমাইয়ে পড়ে। ট্রাক ড্রাইভারদের অনেক ধৈর্য, এটা জানি, বাট এই একটা জিনিস তাদের সমস্যা, ওরা স্লো চালানোর কারণে না ঘুমাইয়ে পড়ে, ইনঅ্যাক্টিভ হয়ে যায়, যেটা খুবই ডেঞ্জারাস। এই রাস্তাটা খুবই বিপজ্জনক, বিশেষ করে ওভারটেকিংয়ের জন্য। এখানে ট্রিপল ওভারটেকিং হয়, একজন আরেকজন ওভারটেক করতেছে, তারে আবার আরেকজন ওভারটেক করতেছে, খুবই সিরিয়াস মোমেন্ট চলে আসে। রাস্তা চিপা তো, সাবধান। যমুনা আর টোল প্লাজায় এই জায়গাটা এত সুন্দর লাগে, গাছে ভরপুর, মানে প্রতিটা হাইওয়ে যদি এরকম হইতো সাজানো গুছানো, উফ টোল প্লেস। এদিকটা আবার অনেক আমের বাগান, অনেক জঙ্গল থাকে অলওয়েজ আর কি, দেখতে ভালো লাগে। আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি একটা ব্যাপার। এখানে যে দেখেন কি সুন্দর ফুলের গাছ লাগানো, ময়লা নাই, চিপসের প্যাকেট নাই, সব কিছু একদম রেডিমেড পরিপাটি। যাই হোক, টোল প্লাজায় চলে আসছি, এখানে টোল দিয়ে দেন হচ্ছে আমরা যমুনায় উঠে যাব। যমুনায়
বুঝি নাই, আছে আছে, আসেন আমি দিতেছি। হ্যাঁ যান যান। ওকে, টোল দেওয়া শেষ। 50 টাকা করে, আগে কম ছিল, পরে 10 টাকা বাড়াইছে। আগে মানে 40 টাকা ছিল, বাড়াইছে অনেক দিন, অলরেডি 1 বছর হয়ে গেছে। আসেন আসেন, এখানে দাঁড়ানো যাবে না, দাঁড়ানো নিষেধ। টোলের ইয়াটা এটা রেখে দেই সযত্নে, এগুলো কখনো ফালাবেন না, এগুলো অলওয়েজ 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 রেখে দিতে হবে। এগুলো অনেক সময় অনেক বিপদ থেকে উদ্ধার করে। ওহ, এইদিকের জঙ্গলটা তো আরো সুন্দর। ব্রিজের আগে, এই যে ব্রিজে উঠতেছি কেবল, এই যে উঠবো উঠবো উঠবো, ধাপ উঠে গেলাম ব্রিজে। ওই যে নতুন রেল সেতু হচ্ছে, অলরেডি অনেকটা আগানোর পথে দেখতে পাচ্ছেন। আর এই চর পরে নদী ভরাট হয়ে গেছে, যদি এখন একটু বর্ষাকাল, বর্ষা হয়েছে কয়দিন এদিকে, যার কারণে পানি একটু বেশি দেখা যাচ্ছে, বাট তাও খুব একটা না। এখন বগুড়ার কাছাকাছি, কিন্তু আকাশটা দেখেন ভয়াবহ রকমের মেঘ। সামনে সম্ভবত বৃষ্টি হচ্ছে এবং পিছনে আমরা রাস্তায় বৃষ্টি দেখছি, অলরেডি আমাদের হেলমেটেও ছিটে ফোটা পড়ছে। বাট ভয়টা হচ্ছে বৃষ্টিতে ভিজতে যাচ্ছি না, কিন্তু এইবার মনে হয় সামনে কোথাও না দাঁড়াইলে মহামারী আকারে বৃষ্টিতে ভিজবো। ওই দেখেন একদম ঘন মেঘ। এতক্ষণ এই দিকের যে মেঘটা ছিল এটা আসলে বৃষ্টির মেঘ ছিল না, বাট সামনের যে মেঘটা আমরা দেখতে পাচ্ছি একদম বৃষ্টির মেঘ, ভয়াবহ আকার ধারণ করতেছে। আমার কাছে রেইনকোট আছে, বাট রানাবের কাছে রেইনকোট নাই। ও আর হ্যাঁ, আমাদের সাথে যুক্ত হয়েছে হচ্ছে লাম এফজেডএস ভাষণ শ্রীনিয়া, ও যুক্ত হয়েছে এলেঙ্গার পর থেকে। তো তারপর থেকে আমরা এখন 3 জন রাইড করতেছি। হ্যাঁ 5 কিলো যাইতে পারবো না, বৃষ্টি পড়তেছে সামনে, ভয়াবহ আকারে বৃষ্টি নামবে। আমাদের এক জায়গায় দাঁড়াইতে হবে সামনে, নাহলে বৃষ্টিতে ভিজে যাব। দেখি রানা ভাই আসুক, আমার সমস্যা নাই, আমার তো রেইনকোট আছে। বাট মনে হয় না বৃষ্টিটা বেশিক্ষণ হবে, বেশিক্ষণ না হইলে তো প্যারা নাই, দাঁড়াই যাবো। বাট বেশিক্ষণ হইলে তো রেইনকোট পরেই রওনা করতে হবে, বাকি 2 জন ভিজতে ভিজতে যাবে, কিছুই করার নাই। আগাই আমরা এখন ঝড়ের সাথে যুদ্ধ করতেছি, কারণ মেঘটা এই দিকে আসতেছে, পিছনে মেঘ ছেয়ে গেছে, আর আমরা আগাচ্ছি সামনের দিকে। কারণ আমাদের আশা হচ্ছে যদি একটু সামনে আগাই যাইতে পারি, তাইলে হয়তো বা বৃষ্টিটা আমরা এড়াই যাইতে পারবো। মানে মেঘটা এদিক চলে আসবে, আমরা মেঘের বাইরে চলে গেলাম। যদিও এখানে ঝড় বাতাস শুরু হয়ে গেছে, বাট আর বেশি দূর দেখা যাচ্ছে না, অল্প দূর। আর মেঘটাও এদিকে দ্রুত আসতেছে, মানে হচ্ছে মেঘ এদিকে আসতেছে, আমরা ওদিকে যাচ্ছি, যার কারণে এই ব্যাপারটা তাড়াতাড়ি কাভার করতে পারতেছি। এখন দেখি কত দূর করা যায়। এইদিকে ভয়াবহ রকমের বৃষ্টি হয়েছে, আমরা এক জায়গায় দাঁড়াইলাম, পরে আবার এসে একটা চায়ের দোকানে দাঁড়াইলাম। এই 2 জনের রেইনকোট আনে নাই, আমি ফুল রেইনকোট প্যাকেট হয়ে গেছি। কারণ রংপুরে একটাকে ফোন দিলাম, রাশেক ভাইরা বলতেছিল যে রংপুরে টানা 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে টানা বৃষ্টি। তার মানে আমরা যত সামনে আগাবো তত বৃষ্টির সম্ভাবনা বেশি। তো সেই প্রিপারেশন নিয়েই হচ্ছে আমি আগাইলাম। বাট এই 2 জনের নিয়ে মনে হয় বিপদে পড়বো, কারণ তাদের হালকা পাতলা ভেজার একটা সম্ভাবনা থাকতে পারে। আমি এর জন্য আগে রেইনকোট পরছি। রেইনকোট পরলে পুরো মুরব্বি লাগে, আর প্রচণ্ড গরম লাগে। জ্যাকেট, রাইডিং প্যান্ট, তার উপরে রেইনকোট, বুঝতেছেন অবস্থা। বাট তারপরও সেফ, কারণ এই বৃষ্টিতে ভেজা যাবে না। যদিও সামনের আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি, বাট বিশ্বাস নাই, যখন তখন নামতে পারে। আগানো যাক, আস্তে আস্তে আগাইতে হবে। পানিগুলো যে ছিটবে গায়ে, এটা থেকে তো রক্ষা পাবো অন্তত। এই যে সিএনজিগুলো যে পাশ দিয়ে যাবে, পানিগুলো যে ছিটবে, ভয়াবহ। তো আমি ঢাকা থেকে ফুয়েল লোড করছিলাম কালকে রাত্রেই, যার কারণে আমার ফুয়েল লাগতেছে না, এরা 2 জন ফুয়েল লোড করতেছে। আর এদিকের মেইন সমস্যা হচ্ছে অনেক পাম্পগুলোতে অকটেন আর পেট্রোল বিক্রি করে না, অবাক ব্যাপার। আবার কিছু কিছু পাম্পে অকটেন নাই, পেট্রোলটা আছে শুধুমাত্র। যাই হোক, এখানে সবই আছে, ডিজেল, পেট্রোল, শুধু গ্যাসটা নাই। তো অলরেডি তাদের লোড শেষ। এখন সমস্যা হচ্ছে সামনে বৃষ্টির কি অবস্থা, সেটা নিয়ে টেনশন। মেঘ তো এদিকে এখন অলরেডি পরিষ্কার দেখা যাচ্ছে, বাট টেনশন এখন এই একটাই, বৃষ্টি। বগুড়া ছাড়াই আমরা এখন রংপুরের দিকে। আর রংপুর হয়তো এখান থেকে আর 85 থেকে 90 কিলোমিটার আছে, সময় লাগবে না। বাট আমরা খুব একটা গতি নিয়ে চালাচ্ছি না, ভেজা রাস্তা এবং বৃষ্টির কারণে। যদিও এখন আবার একটু বৃষ্টি থেমে একদম ঝলমলে আকাশ দেখা যাচ্ছে, বাট আরও এই ঝলমলে আকাশের ভিতরে 2 বার বৃষ্টিতে অলরেডি পড়ছি ছোটোখাটো। যাই হোক, আমরা একটু দল ছুট হয়ে গেছি। সামনে একজন, আমি এতক্ষণ সামনে ছিলাম, আর পিছনে আর একজন, মানে পুরোপুরি গ্যাপ হয়ে গেছে।
এজন্য একটা স্পিড মেনটেন করে চালাচ্ছি যাতে সবাই আবার অ্যাড হইতে পারি। যদি এখন আর প্যারা নাই, এক রাস্তা, কোনো ডানে বা মামে নাই, একবারে এক রাস্তায় রংপুর ঢুকে যাব। এদিকে পরিবেশগুলো এখন এত সুন্দর লাগতেছে এবং গাছপালাগুলো একদম চিরসবুজ। তার মানে বুঝলাম যে হ্যাঁ, এদিকে আসলে ভালো পরিমাণ বৃষ্টি হয়েছে এবং বিগত 2-3 দিনেও বৃষ্টি হয়েছে, পরিবেশ তাই বলতেছে। একদম ঝকঝকা চকচকা, খুবই পরিপাটি লাগতেছে, স্নিগ্ধতা আছে একটা। দূর চলে আসছি খুব টানাটানি করে রংপুরে, 50 কিলোমিটার ছিল, ওখান থেকে একটানে রংপুরে ঢুকে গেছি। আমি একটু আগেই আছি, লামা রানা ভাই একটু পিছনে পড়ছে। আর আমি এখন যাব আমাদের আশেক ভাইয়ের শোরুম আছে এখানে একটা বাইকের, এর জন্য একটু স্লো যাচ্ছি। ম্যাপে যেটা দেখলাম সেটা হচ্ছে হাতের বাম দিকে পড়বে 2 কিলোমিটার, এর জন্য একটু স্লো যাচ্ছি। দেখি, এটা যদিও সিটি দিয়ে ঢুকলে হাতের ডান দিকে, কিন্তু আমি সিটি দিয়ে ঢুকি নাই, ডাইরেক্ট বাইপাসে ঢুকে গেলাম, তো এর জন্য হচ্ছে একটু স্লো আগাচ্ছি। হ্যাঁ, কই 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 তৈ 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 কই গেল, খুঁজে পাচ্ছি না তো, কেমন লাগে। আবার একটু ম্যাপটা দেখতে হবে, এখানেই কোথাও হবে আশেপাশে, দেখাচ্ছে না, এখনো 650 মিটার সামনে। রংপুর আসলাম, রাশেক ভাই শোরুমে কিছুক্ষণ বসলাম, কফি খাইলাম, এরপরে আমরা এখানে বাগদাতে খাওয়া দাওয়া করলাম। রংপুর আসলে খালি খাওয়া দাওয়ার উপরেই থাকতে হয়, একটা মাঝে মধ্যে এর জন্য চুপে চাপে আইসা চলে যাই। যাই হোক, এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। আমরা বরাবরই নর্থ ভিউতে থাকি, তো নর্থ ভিউতে যাচ্ছি, সবাই মিলে উঠবো। এখন একটা ঘুম দিব, সারা রাত ঘুমাই নাই, তারপরে সন্ধ্যাবেলা হচ্ছে আবার বের হবো আর কি। আপাতত হোটেলে যাওয়ার পালা। আমরা মাত্র হোটেলে এসে বসছিলাম, খুবই টায়ার্ড, এত বড় একটা লং জার্নি করছি। এই যে হোটেল রুমে ঢুকতেছি, যে ব্যাগ ট্যাগ সবকিছু কাঁধে, জ্যাকেট ট্যাকেট, যাই হোক সবকিছু রেডি করে এখন একটা ঘুম দেই, তারপরে বাকিটা পরে কথা হচ্ছে। আর ভিডিও করতে ইচ্ছা করতেছে না। ভালো থাকেন, বাই বাই।